নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন অল বেঙ্গল মিডিয়া, আপনাদের কণ্ঠ আমাদের শক্তি। আজ এই কোভিড মহামারীর মুহূর্তে আমরা পাশে পেয়েছি বিশিষ্ট চিকিৎসক ডাক্তার রঘুপতি সান্যালকে। তার কাছ থেকে কোভিড নিয়ে নানা রকম তথ্য আমরা শুনবো। আজকে কোভিড নিয়ে আতঙ্ক বিশ্বজুড়ে। স্যার, কোভিড আসলে জিনিসটা কি? দেখুন, কোভিড হচ্ছে তিনটে শব্দের প্রথম অক্ষরের সম্মিলিত রূপ। কো মানে হচ্ছে করোনা ভাইরাসের প্রথম, ভি হচ্ছে ভাইরাসের প্রথম, আর ডি হচ্ছে ডিজিজের প্রথম। এই মিলে কোভিড। আর যেহেতু উহান শহরে 19 সালে এটা দেখা দিয়েছিল, সেই জন্য তার পাশে আমরা 19 শব্দটাকে মেনশন করে রাখি। এটা অ্যাকচুয়ালি একটা আরএনএ ভাইরাস। তো ইনফ্লুয়েঞ্জা লাইক এটা একটা ভাইরাস, যেরকম ঘরে ঘরে ইনফ্লুয়েঞ্জা হয় এটাও সেরকমই একটা। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ভাইরাসটাকে আগে আমরা কখনো চিনিনি। ভাইরাসটা বুঝতেই পারছেন, ভাইরাস মানে ব্যাকটেরিয়া থেকে অনেক ছোট, 50 থেকে 150 ন্যানোমিটার এর সাইজ। এবং এই ভাইরাসটির চারিদিকে ওই করোনা কথার অর্থ হচ্ছে ক্রাউন। যেমন রাজার টুপির চারিদিকে যেরকম মণিমুক্তা ঝুরি থাকে, সেরকম এর চারিদিকে এরকম মণিমুক্তা বসানো থাকে। এগুলো হচ্ছে এক একটি স্পাইক প্রোটিন বলে। এই স্পাইক প্রোটিনের কারণে এ কিন্তু এত বেশি এর পেনিট্রেটিং ক্ষমতা এবং মারণ ক্ষমতা। এটা হচ্ছে কোভিড। আরেকটা ব্যাপার যে কোভিডকে কেন্দ্র করে মানুষের ধারে এত ভয় কেন? ভয়ের কারণটা হচ্ছে দুটো দিক। এক হচ্ছে কোভিডের মারণ ক্ষমতা খুব বেশি নয়, এটা ঠিক কথাই। প্রথম ঢেউ যখন আসে তখন এর মারণ ক্ষমতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, ইট ইজ নট মোর দেন 1.5% ইন ইন্ডিয়া। আমেরিকাতে সংখ্যাটা একটু বেশি, কারণ তারা ওবেস, কারণ তারা ফ্যাটি, কারণ তারা ইন্ডোলেন্ট লাইফ লিড করে। আমরা তো তা নয়, সুতরাং আমাদের দেশে মারণ ক্ষমতাটা অনেক কম। সেকেন্ড ওয়েভে সেটা আরও কমে গেল। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে সংক্রমণ ক্ষমতাটা কিন্তু এই ভাইরাসের অত্যন্ত বেশি, এবং সেকেন্ড ওয়েভে সংক্রমণের ক্ষমতাটা আরও বেশি। থার্ড ওয়েভে এটা আরও বেশি হয়তো হবে। এই কারণে টোটাল যে মৃত্যুটা, এটা কিন্তু একটা মিছিলের রূপ ধারণ করেছে। কখনো সেটা গঙ্গায় ভাসছে, কখনো সেটা লাইন দিয়ে পুড়ছে। এগুলো আপনারাই দেখছেন, আপনারাই দেখাচ্ছেন স্ক্রিনে, টিভির পর্দাতে। তো জনমানসে একটা আতঙ্ক তৈরি হচ্ছে। আরেকটা দিক হচ্ছে যেটা বিজ্ঞানীদের দিক, সেটা হচ্ছে কথাটার আগে দেখুন আমি নোভেল বললাম। নোভেল কথার অর্থ হচ্ছে নিউ, মানে এই ভাইরাসটার আমাদের শরীরের যে প্রতিরোধকারী ক্ষমতা, সে কিন্তু ভাইরাসটাকে চেনে না। তো তাকে যতক্ষণ না চেনানো সম্ভব হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিন্ত নয়। এটি হচ্ছে বিষয়। ভয়ের কারণটা এই জায়গাতে। আরেকটা ব্যাপার আছে যে আমাদের যেমন আগে ছোটবেলা দেখতাম বা এখনো দেখছি সিজনেবল কিছু জ্বর ঠর। এখন জ্বর মানে কিন্তু কোভিড না, তাই তো? এইবার একটা লোকের সে যদি টেস্ট ছাড়া কি করে বুঝবে তার কোভিড হয়েছে, বা কি কি লক্ষণগুলো তার মধ্যে দেখা যায় যে কোভিড হয়েছে? দেখুন, আমি একটু আগে বললাম না, আইএলআই মানে কোভিড একটা কিন্তু আইএলআই গ্রুপেরই একটা ভাইরাস। মানে আইএলআই কথার অর্থ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস। কোভিড ইনফ্লুয়েঞ্জাও তৈরি করে, সার্স মানে যেটা অ্যাকুট রেসপিরেটরি সিন্ড্রোম যেটা তৈরি করেছিল, সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি সিন্ড্রোম বা মার্স যেটা তৈরি করেছিল, এগুলো সব কিন্তু একই গোত্রের। কিন্তু এই মুহূর্তে যদি কোনো পেশেন্টের জ্বর আসে, গলা ব্যথা হয়, তার যদি একটু শ্বাসকষ্ট হয়, তার গায়ে যদি কিছু র্যাশ দেখা দেয়, সে যদি মাথা যন্ত্রণায় ভোগে, দেহের যন্ত্রণাতে ভোগে, আমরা কিন্তু কোভিড সন্দেহ করব। কোভিড মহামারীর ক্ষেত্রে আমাদের গাইডলাইন হচ্ছে এনি ফিভার শুড বি ট্রিটেড অ্যাজ কোভিড প্রাইমারিলি।
ডিপথেরিয়ার সময়ও ঠিক এই কথাই বলা হতো, কোনো বাচ্চার মুখে যদি দুধের স্বর লেগে থাকে, ইউ ফার্স্ট ট্রিট দ্যাট কেস অ্যাজ এ কেস অফ ডিপথেরিয়া আনলেস এন্ড আনটিল ইট ইজ প্রুভড। দুধের স্বর লাগলেও তুমি ডিপথেরিয়া ট্রিটমেন্ট স্টার্ট করে দাও, তারপরে তুমি রিমুভ করে বুঝো যে না এটা দুধের স্বর, সুতরাং ট্রিটমেন্টটা বন্ধ করে দাও, কিন্তু ট্রিটমেন্টটা কিন্তু শুরু করতে হবে। আর কোভিডের যেটা সাধারণ যেগুলো সিমটম আমি বললাম, এগুলোই সাধারণত থাকে। জ্বর 102-3 জ্বর, প্যারাসিটামল দিচ্ছি, জ্বর কেটে যাচ্ছে, আবার আসছে, শুকনো কাশি, নাকে গন্ধ পাচ্ছে না, মুখে স্বাদ পাচ্ছে না, গায়ে কিছু র্যাশ দেখা দিচ্ছে, কোনো কোনো জায়গায় লাল লাল ছোপ 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 শরীরে হয়ে যাচ্ছে, কখনো কখনো ডায়রিয়া দিয়ে প্রেজেন্ট করে, তারপরে আস্তে আস্তে ওই অক্সিজেন স্যাচুরেশনটা কমে যেতে শুরু করে, 92, 94, 95, 96 করতে করতে সেটা কমতে কমতে 80, 82, 85-তে ঠেকে যায়। তারপরে একটু ব্রিথলেসনেস শুরু হয়ে যাবে, তো তখন আর কি হসপিটালে একটা ইমার্জেন্সির প্রশ্ন আসে, নিয়ে যেতে হয়, এ করতে হয়। কিন্তু মনে রাখতে হবে একটা কথা, যে 89% অফ দ্য কোভিড পেশেন্ট ইজ মাইল্ড, only 9 patients need proper treatment, and out of 19, 17% may be covered with the help of hospitalization, and only 2% needs ICCU. দেখুন, এই 2% ICCUর প্রয়োজন হয়, এটা যদি জনমানসে আমরা ঠিকঠাক করে বোঝাতে পারতাম, তাহলে এই অক্সিজেনের আকাল পড়তো না, অপ্রয়োজনে এই যে কালোবাজারি হতো না, অক্সিজেন মজুত করে আছে। এই হচ্ছে কথা। এই অজ্ঞতার কারণে আমরা এই বার্তাটাকে ঠিকঠাকভাবে পৌঁছে দিতে পারিনি বলি। তাহলে কোভিড মানেই তার অক্সিজেনের প্রয়োজন নেই? না, এটা ধরে নেওয়ার প্রশ্ন নেই তো। অনলি 2% নিডস অক্সিজেন। দর্শক বন্ধু, আপনারা শুনলেন যে আমরা কোভিড আক্রান্ত মানেই ভাবি যে আমাদের একটা অক্সিজেন মজুত করতে হবে, সেটা কিন্তু ডাক্তারবাবু বললেন যে এটা কোনো প্রয়োজনই নেই। 100-র মধ্যে 2% লোকের অক্সিজেনের প্রয়োজন হয়। সুতরাং এই অক্সিজেনের চাহিদাটা বা অক্সিজেনের মজুতটা যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে অক্সিজেন সকলেই পাবো। স্যার, আমার আরেকটা ব্যাপার জানার একটু ইচ্ছা, যে মানে এই যে কোভিডটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বয়স্করা এবং শিশুরা আক্রান্ত বেশি হচ্ছে, এর কারণটা কি? বয়স্করা, দেখুন, বয়স্করা শিশুরা দুটো কিন্তু আলাদা অ্যাসপেক্ট হয়ে গেল, জুড়ে দিলে চলবে না। আমরা ফার্স্ট ওয়েভে দেখেছিলাম বা সেকেন্ড ওয়েভেও মোটামুটি দেখেছি যে বয়স্ক মানুষ মানেই হচ্ছেন, ধরে নিতে হবে ইন্ডিয়া যেহেতু ডায়াবেটিসের একটা মানে আঁতুড় ঘর, ম্যাক্সিমাম ওবেস এজেড পেশেন্টরা ডায়াবেটিক, ম্যাক্সিমাম এজেড পেশেন্টের মোবিলিটি কম, সুতরাং তাদের এমনি হার্টের দুর্বলতা থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি। প্লাস এজেড পেশেন্টরা অনেক ক্ষেত্রেই ম্যালনারিশড, প্রপার নারিশমেন্টও তারা ঠিকঠাক করে পান না। প্লাস ধরুন যারা ইমিউনোসাপ্রেসিভ বিভিন্ন ড্রাগ নেন, বয়সকালেই বেশি হয়। এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে, ওবেস মোটা, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু কোভিডের ক্ষেত্রে মৃত্যুর হারটা বেশি দেখা গেছে। আর সেকেন্ড ওয়েভ অনওয়ার্ডস বা থার্ড ওয়েভের ক্ষেত্রে যেটা দেখা গেছে, এইখানে দেখা গেছে যে বাচ্চাদের কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা যথেষ্টই বেশি। এবং ইন্ডিয়ার ক্ষেত্রে এটা কিন্তু যথেষ্টই চিন্তার কারণ, এই জন্য যে টোটাল পপুলেশনের প্রায় 40% পপুলেশন কিন্তু বিলো 20 ইন্ডিয়ার ক্ষেত্রে। সুতরাং কোভিডের থার্ড ওয়েভটা যদি ইন্ডিয়াতে সত্যি আসে, সেদিন কিন্তু বাচ্চাগুলোকে বাঁচানোটা কিন্তু আমাদের কাছে মস্ত টাফ হয়ে যাবে একটা। এর পিছনে কতগুলো সোশ্যাল দিকই আছে বলবো আমি, মেন গুরুত্বপূর্ণ দিক বলতে সোশ্যাল দিক। 1 নম্বর হচ্ছে ইউনিসেফের হিসাব অনুযায়ী প্রায় হাফ অফ দ্য আন্ডার 5 যে চাইল্ড দে আর ম্যালনারিশড অ্যাকর্ডিং টু ইউনিসেফ রিপোর্ট। যাদের ম্যালনারিশড যারা, তাদের মধ্যে ইমিউনিটি স্ট্যাটাস অনেক কম, বিলো, সো দে আর রেডিলি vulnerable for that type of infection and any type of infection, maybe bacterial, maybe viral, maybe COVID, maybe other virus. Number 1. Number 2, আজকে দেখবেন এই আধুনিকতার যুগে
বিশেষ করে যে সমস্ত মা বাবারা দুজনেই কোনো না কোনোভাবে সার্ভিসে এনগেজড, তার বাচ্চা কিন্তু কেয়ারটেকার দিয়ে মানুষ হচ্ছে। তো কেয়ারটেকার মানে সে তো বাইরে থেকে আসছে, কেয়ারটেকার মানে সে তো ঘরে থাকছে জাস্ট টু টেক কেয়ার, নট টু মেনটেন হিজ হাইজিন প্রপারলি। এটা বোঝানোর মতো ক্ষমতা তার নেই, তার মাথায় নেই। এটা একটা বিষয়। থার্ড কথা হচ্ছে, কিছু কিছু ভাইরাসের কিছু কিছু অ্যাফিনিটি থাকে, কোনো কোনো বিশেষ এজ গ্রুপের উপরে ওর একটা বিশেষ সাসেপ্টিবিলিটি ও কিন্তু ডেভেলপ করতে পারে, এটাও কিন্তু প্রমাণিত সত্য। এইসব কারণে বাচ্চাদের কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই জন্য প্রত্যেকটা বাচ্চাকেই বা বয়স্কদের। এবং আরেকটা কথা বলি আমি, যে বাচ্চাদের যেমন ধরুন মাস্ক, বাচ্চাদের আপনি মাস্ক পরিয়ে কতক্ষণ রাখবেন? আপনি মেনটেন করতে পারবেন না, ছুঁড়ে ফেলবে, ফেলে দেবে, নোংরা করবে, সামনে হাত লাগাবে। মাস্কে কখনো হাতে লাগাতে নেই সামনে, যেখানে কানের দিকে যেদিকটা হোল্ড করার জায়গা, সেই জায়গাটা কেবলমাত্র মাস্কে আপনি হাত দিতে পারেন। ও তো সারাক্ষণ মাস্কটা ঘাঁটছে, একল ওকল হচ্ছে, কতক্ষণ আটকে রাখবেন বাচ্চাকে? ন্যাচারালি দে আর ভালনারেবল ফর ইনফেকশন। মাস্ক কথাটা আসাতে আমি একটা প্রশ্ন আমাদের জানতে বলছি, এই যে মাস্ক পরার ভূমিকাটা এই ব্যাপারটা যদি বলেন, মানে মাস্ক তো আমরা সবাই পড়ি, আমরা কি প্রপারলি যে সিস্টেমে পড়া উচিত সেভাবে কি পড়ছি আমরা? না, সেই সিস্টেমটা তো একটা ব্যাপার নিশ্চয়ই। মাস্কটা সবসময় নাক এবং মুখ দুটোকেই ঢাকাতে হবে, এবং দুদিকটা সেট করে দেখে নিতে হবে যে গাল এবং মাস্কের মাঝে কোনো বাতাসের এন্ট্রি, কোনো পয়েন্ট থাকছে কিনা। যদি সেদিক দিয়ে বাতাস ঢুকলো তাহলে মাস্ক পরাটা বৃথা হয়ে গেল। কিন্তু মাস্ক পরার একটা গুরুত্ব অস্বীকার করার নেই। আমরা SMS থিওরিকে মেনটেন করতে বলছি। S ফর স্যানিটাইজেশন, M ফর মাস্ক, অ্যান্ড থার্ড S ফর সোশ্যাল ডিস্টেন্সিং। এই তিনটে হচ্ছে কিন্তু যে কোনো ভাইরাসের জন্য এটা একটা ব্রহ্মাস্ত্র। কোভিডের ক্ষেত্রেও তাই। এখন মাস্ক মানে যেগুলো ধরুন ওই কাপড়ের তৈরি মাস্ক, সেটা দিয়ে আপনি ধুলোবালি আটকাতে পারবেন, সেটাতে না ব্যাকটেরিয়া আটকাবে না ভাইরাস আটকাবে। যেটা 3 লেয়ার মাস্ক, ওতে 3টে লেয়ার থাকে। বাইরে একটা ট্রান্সলুসেন্ট একটা লেয়ার থাকে, জাস্ট জল লাগবে না এরকম একটা, মানে একটা হাইড্রোফোবিক লেয়ার থাকে। ভিতরে থাকে একটা লেয়ার যেটা ব্যাকটেরিয়াকে আটকায়, আর একদম ভেতরে যেটা থাকে সেটা আমার জন্য, আমার নাকের জল, আমার চোখের জল, আমার গায়ের ঘাম শোক করবে। এটা একটা হাইড্রোফিলিক লেয়ার। এই মিলে 3 লেয়ার একটা মাস্ক। তো সেটা দিয়ে আপনি ব্যাকটেরিয়াকে আটকাতে পারবেন, ভাইরাসকে আটকানো সম্ভব না। এবারে রইল এটা এটা আপনার, এটা কিন্তু ওই 3 লেয়ার মাস্ক, কিন্তু এটা দিয়ে আপনি এটা করতে পারবেন। আর এই যেটা দেখছেন, এটা ভালভ লাগানো আছে, এটা কিন্তু N95 মাস্ক। এটার N একটা সিম্বলিক লেটার, এর মানে বোঝায় যে তেল জাতীয় কোনো বস্তু ব্যতীত শুকনো ধুলোবালি সংক্রান্ত যে সমস্ত অ্যারোসল, যেটা ধরুন ওই 100 মাইক্রোমিটার থেকে 300 মাইক্রোমিটার এই সাইজের যে অ্যারোসল, যে পার্টিকেল, সে পার্টিকেলটার 95% এ আটকাবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ভাইরাসটার সাইজ কত? ভাইরাসটার সাইজ হচ্ছে 50 থেকে 150 ন্যানোমিটার। 1 মাইক্রন সমান 1000 ন্যানোমিটার। তাহলে তো এটাতে ভাইরাস আটকাবে না। তাহলে এটা আমি কেন পড়েছি এই জন্য যে ভাইরাসটার ট্রান্সমিশনটা যেটা হয় সেটা কিন্তু ড্রপলেট দিয়ে হয়। একটা ড্রপলেটের সাইজ কিন্তু 5 থেকে 10 মাইক্রন, মানে 5 থেকে 10 মাইক্রন জলীয় বাষ্প, নাকের সর্দি, মুখের লালা, জলীয় বাষ্প, ধুলোবালি সব মিলে কিন্তু 5 থেকে 10 মাইক্রন। এই জিনিসটা বাতাসে ভাসছে, এইটাকে কিন্তু আটকে দিবে, এই মাসটা এইটাকে আটকে দিবে। কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ভাইরাস যদি আপনি কল্পনা করেন, একটা ভাইরাস এই মাস দিয়ে ঢুকতে পারবে কিনা? 100 বার ঢুকতে পারবে, কিন্তু ওটা খুব হাইপোথেটিক্যাল না। আমি কাশলাম, ড্রপলেট হয়ে 2 মিটার পর্যন্ত ভাইরাসটা ছড়াতে পারে। তাহলে 2 মিটারের বাইরে আমি যদি থাকি আর আমি যদি মাস্ক পরে থাকি, বলছে 2 জন যদি মাস্ক পরে থাকে তাহলে
চান্স অফ ইনফেকশন ইজ অনলি 4, আচ্ছা, whereas কেউ যদি মাস্ক না পরে থাকে and within 2 meters ইনফেকশন রেট ইজ 400, 400 জনকে ছড়াতে পারে কোভিড সংক্রমণ। এত দ্রুত। এতটাই ইনফেকশাস। সুতরাং মাস্কের একটা রোল রয়েছে। একদম। কিন্তু তবে দর্শক বন্ধুদের আমাদের মনে একটা কথা বলা উচিত যে দর্শক বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সাধারণ কাপড়ের মাস্কগুলো পরে, ওটা পরার কোনো যুক্তিই নেই তাহলে। না, ওটা পরে যুক্তি নেই বলতে ওই ধুলোবালি পার্টিকেল থেকে বাঁচায়, অ্যারোসল যেগুলো অ্যারোসল থেকে কিছুটা তো রক্ষা হয়ই। যদি মাস্কটা প্রপার মেনটেন হয়, মাছটা যদি প্রত্যেকদিন কাঁচা হয়, মাছটা যদি সাবান দিয়ে পরিষ্কার করা হয়, তাহলে এটাও তো কিন্তু মানুষের ক্ষেত্রে, জনমানুষের ক্ষেত্রে কিছুটা উপকারিতা আসবে। এইটা সেটা তো ভাইরাসকে কোভিডকে আটকাবে না, এটা ঠিক কথা। কিন্তু কোভিড বাদে বহু জিনিস আছে যেটা আমাদের রেসপিরেটরি প্রবলেম তৈরি করে আগামী দিন, তার থেকেও তো মানুষটা বাঁচতে পারে। ইটস এ গুড হ্যাবিট। আরেকটা কথা যেটা আমার জানার খুব ইচ্ছে আর কি, যেটা ওই কোভিড নিয়ে যে প্রতিরোধ বা প্রতিরোধক বলে কিছু কথা মাঝে মাঝে কিন্তু আমরা শুনতে পাচ্ছি, এই প্রতিরোধ বা প্রতিরোধক ব্যাপারটা আসলে কি? প্রতিরোধক কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি আমরা মিন করতে চাই ইমিউনিটিকে, মানে অনাক্রমতা। দেখুন, শুধু কোভিড না, যে কোনো ভাইরাসের এগেনস্টে আমি বাঁচবো কি আমি বাঁচবো না, এটা নির্ভর করবে আমার অনাক্রমতার ক্ষমতার উপরে। এই অনাক্রমতা বা ইমিউনিটি ব্যাপারটা আমরা জন্মলগ্ন থেকেই কিন্তু পেয়ে যাই কিছুটা। মায়ের প্লাসেন্টা থেকে যে ব্লাড সার্কুলেশন যেটা আমাদের শরীরে হয়, তার ভিতরে যেটা ভিতরে খাবার আসে, অক্সিজেন আসে, তার ভিতর দিয়ে কিন্তু অ্যান্টিবডি মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে জন্মলগ্নেই চলে আসে, এবং সেই অ্যান্টিবডিটা 6 মাস 7 মাস 8 মাস পর্যন্ত বাচ্চাদের শরীরে থাকে। যে কারণে প্রচুর ভাইরাল প্রবলেম, প্রচুর ব্যাকটেরিয়াল প্রবলেম থেকে আপনার আমার হচ্ছে, কিন্তু 6 মাসের বাচ্চাটা কিন্তু ইমিউন, ওর কিন্তু হচ্ছে না। এটা একটা অদ্ভুত জিনিস। আর কতগুলো জিনিস হয় যেভাবে ইমিউনিটি আমাদের ডেভেলপ করে, সেটা হচ্ছে একটা ক্লিনিক্যাল ইনফেকশন হয়ে গেল, মানে একজন লোকের কোভিড হলো, তিনি হাসপাতালে ভর্তি হলেন বা আইসিইউতে ভর্তি হলেন বা হলেন না, বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকলেন, সুস্থ হয়ে উঠলেন, ওনার শরীরে কিন্তু কোভিডের অ্যান্টিবডি তৈরি হয়ে গেল। এক। দ্বিতীয়, অনেক সময় আমরা যারা ডাক্তারবাবুরা সারাক্ষণ কোভিড পেশেন্ট নিয়ে ঘুরছি, কখন যে আমাদের ইনফেকশন হয়ে গেছে আমরা নিজেই জানি না, এটা মিমিকিং সিকনেস হয়ে বেরিয়ে চলে গেল, মানে সাব ক্লিনিক্যাল একটা ইনফেকশন। কদিন একটু গুমো গুমো জ্বর মনে হচ্ছিল, একটু দাঁত ব্যথা মনে হচ্ছিল, একটু শুকনো কাশি কাশি মনে হয়, আর কিন্তু কিছুই হলো না, আমার শরীরে কিন্তু অ্যান্টিবডিটা তৈরি হয়ে গেল। এগুলো হচ্ছে মানে বিষয়। ভ্যাকসিনের বিষয়টা যেটা, সেটা হচ্ছে কিন্তু এই মানে কোভিড পেশেন্টকে বাঁচানো নয়, যার কোভিড হয়নি তাকে সরাসরি রক্ষা করাও নয়, কোভিড যার হয়ে গেছে তার কখনো হবে না সেই গ্যারান্টিও দেওয়া যাবে না। ইমিউনিটি প্রসঙ্গে আমি বলছি কথাটা। কিন্তু ভ্যাকসিনেশনের মারাত্মক রোল আছে এই জায়গাটাতে। এ কিচ্ছু করে না, অ্যাপারেন্টলি কিছু করে না, কিন্তু যেটা করে সেটা মস্ত বড় কাজ করে। সে কি করে, আমাদের শরীরে কিছু লিম্ফোসাইট আছে, এরা হচ্ছে কিন্তু আমাদের দেহের প্রতিরোধকারী ক্ষমতা, বডি সোলজার। এই সোলজারগুলোকে এ চিনিয়ে দেয়, জানিয়ে দেয়। বি সেল লিম্ফোসাইট আছে, টি সেল লিম্ফোসাইট, আরেক রকম লিম্ফোসাইট, শ্বেত রক্তকণিকা, এগুলো আছে। এগুলো আমাদের কিন্তু বডি সোলজার। তা এগুলো বললাম না যে বাচ্চা তার মার শরীর থেকে তার নিজের শরীরে অ্যান্টিবডি নিচ্ছে, কিন্তু সেই অ্যান্টিবডি তো সারা জীবন থাকবে না। 6 মাস পর থেকে 8 মাসের পর থেকে সে বাঁচবে কী করে? আমাদের যে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম আছে তার থেকে এই সমস্ত লিম্ফোসাইটগুলো তৈরি হয়। এই যে বি সেট বললাম, যেটা বি সেল লিম্ফোসাইট, এ কিন্তু আমাদের শরীরে একটা কতগুলো ইমিউনোগ্লোবুলিন, কতগুলো অ্যান্টিবডি তৈরি করে। আইজিজি, আইজিএম, আপনার নাম শুনেছেন, আইজিই, আইজিএ, আইজিডি, এরকম 5 রকমের একটা, এবং তার আরও বিভিন্ন সাবক্লাস, এরা সব তৈরি করে। এরা ডাইরেক্ট কিন্তু যে বাইরে থেকে যে অ্যান্টিজেনটা ঢুকেছে তার এগেনস্টে কিন্তু লড়াই করে। যুদ্ধ জিতলো,
ওই সমস্ত যে সমস্ত নোংরা ডেবরিজগুলো থাকলো সেগুলো অন্যান্য যে সমস্ত হোয়াইট সেল কাপাসেলসগুলো আছে, বিভিন্ন যে কিলার সেল আছে, বিভিন্ন পলিমর্ফস আছে, বিভিন্ন ধরনের মনোক্লিয়ার সব ডব্লিউবিসিগুলো আছে, মনোনিউক্লিয়ার ডব্লিউবিসিগুলো, ওরা সব খেয়েতে সাফ করে দেয়। এটাকে বলে হিউমারাল অ্যান্টিবডি। আর টি সেল যেটা বললাম, ও তৈরি করে আমাদের সেলুলার অ্যান্টিবডি, মানে সেলুলার ইমিউনিটি। সেলুলার ইমিউনিটিতে কখনো অ্যান্টিবডি তৈরি হয় না। তাহলে সে কি করে? ও ম্যাক্রোফেজ বলে, আর বড় 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 ঘূর্ণায়মান সব কোষগুলো ডব্লিউবিসির একটা পার্ট, ও সব সারা রক্ত ঘুরে বেড়ায়, সারা রক্ত ঘুরে বেড়ায়। ও ম্যাক্রোফেজকে স্টিমুলেট করে, তুমি গিয়ে খবর দাও। বিভিন্ন ধরনের চেন রিয়াকশন তৈরি করে, বিভিন্ন মানে আমাদের যেগুলো বিভিন্ন সাইটোকাইন্স বা ধরুন এই টাইপের যেগুলো ফিভার হলে যে সমস্ত এনজাইমগুলো, যে সমস্ত এগুলো তৈরি হয়, এগুলো সবকে কিন্তু স্টিমুলেট করে এই টি অ্যান্টিবডি, মানে টি সেল যে লিম্ফোসাইট। সুতরাং এদের গুরুত্ব কিন্তু মারাত্মক রকম। বিভিন্ন ইমিউন যে মডুলেটরগুলো এই টি সেল তৈরি করে, কিন্তু এই বি সেল টি সেল আলাদা আলাদাভাবে, প্লাস বি সেল টি সেল প্লাস বি অ্যান্ড টি সেল, এই সব মিলেমিশে কিন্তু আমাদের ইমিউনিটিটা কাজ করে। এই মুহূর্তে তো মানে বাজারে বিভিন্ন রকম ওই কোভিড ভ্যাকসিন বেরিয়েছে, এদের কোনটার কি কার্যকারিতা? না, কার্যকারিতা সবগুলোর উদ্দেশ্য এক, অল রোডস লিড টু রোম বলে একটা কথা আছে, প্রত্যেকের উদ্দেশ্য এক। প্রথমে আমাদের যেটা ওই ভারত বায়োটেকের যেটা বেরিয়েছিল, তো সেটা অ্যাকচুয়ালি একটা ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস থেকেই এটা কিন্তু তৈরি করা হয়েছিল। পরে কোভিশিল্ড বেরোলো। কোভিশিল্ডের ক্ষেত্রে কি করা হলো, ওই অ্যাডেনো ভাইরাসটাকে একটা ওয়াইল্ড অ্যানিম্যাল তার শরীরে চাষ করা হলো। চাষ করে সেইটাকে আমরা ভ্যাকসিনের মধ্যে অ্যাপ্লাই করলাম। ওই শিম্পাঞ্জি শুরু করা হয়েছিল। তারপরে যেটা রাশিয়ান যে টেকনোলজিটা, ওটা একটা একটু হায়ার টেকনোলজি। ওখানে ওই অ্যাডেনো ভাইরাসের প্রচুর সাবক্লাস আছে, তার মধ্যে অ্যাডেনো ভাইরাস 25 এবং অ্যাডেনো ভাইরাস 5, এই দুটো ভাইরাসের ভিতরে যে জেনেটিক যে প্যাটার্নটা আছে, সেই জেনেটিক প্যাটার্নটার মধ্যে চেঞ্জ ঘটিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই আপনার স্পুটনিক যে ভ্যাকসিনটা, এটা কিন্তু তৈরি করা হলো। এবং সাকসেসফুল রেট বলছে প্রথমটা কোভ্যাক্সিনের ক্ষেত্রে যেখানে 81%, কোভিশিল্ডের ক্ষেত্রে যেটা ধরুন 89% বা 90%, সেক্ষেত্রে আমাদের স্পুটনিকের ক্ষেত্রে এটা কিন্তু প্রায় বলছে 93%, এরকম এতটাই বেশি বলে এরা দাবি করছে। এখন সারা বিশ্বজুড়ে প্রায় ধরুন 90-92টা কোম্পানি প্রতিষ্ঠান এটা তৈরি করছে, চেষ্টা করছে। এর মধ্যে 32টা তো মতো অলরেডি বিভিন্ন স্টেজে চলে এসছে। কোনটা স্টেজ 1-এ আছে, কোনটা স্টেজ 2-তে আছে, কোনটা স্টেজ 3-তে আছে, এরকম। স্যার এই যে স্টেজগুলোর কথা বলছেন? হ্যাঁ, এই স্টেজগুলো, এই স্টেজগুলো বলতে যখন একটা ভ্যাকসিনের মেটেরিয়াল প্রথমে সায়েন্টিস্টরা ঠিক করেন, ঠিক করার পরেই একটা প্রি ক্লিনিক্যাল ট্রায়াল হয়। সেই প্রি ক্লিনিক্যাল ট্রায়ালটা একটা র্যাট, র্যাবিট, মাঙ্কি, এই সমস্ত লোয়ার অ্যানিমেলদের উপরে দিয়ে দেখা হয় ওর ইমিউন স্ট্যাটাসটা কি হচ্ছে, কতটা ওঠা নেওয়া হচ্ছে, আদৌ হচ্ছে কি হচ্ছে না। যদি না হয় তাহলে আমরা ওইখানেই প্রোগ্রেস করাটা, প্রসেসিংটাকে ওইখানেই বন্ধ করে দেবো। কিন্তু যদি দেখা যায় যে ওখানে ইমিউন রেসপন্স আমি পাচ্ছি, তাহলে তখন আমরা কিন্তু স্টেজ 1-এ চলে আসবো। ওই মেটেরিয়ালটাকে নিয়ে অল্প সংখ্যক
কিছু মানুষের মধ্যে সেটাকে প্রয়োগ করা হবে, দিয়ে ওদের ইমিউন রেসপন্সটাকে আমরা টেস্ট করব। তো যদি তাতে পজিটিভ মনে হয় তাহলে আমরা কিন্তু স্টেজ 2-তে উঠলাম। তখন কি করব, ওই মেটেরিয়ালটাকে নিয়ে 100 জন বিভিন্ন এজ গ্রুপের মানুষের মধ্যে আমরা দেব এবং তাদের ওই ইমিউন রেসপন্সটাকে প্রতিনিয়ত আমরা লক্ষ্য করা হচ্ছে যে কি পরিমাণ বাড়ছে, সত্যিকারে বাড়ছে কিনা, কতটা ফ্রুটফুল হতে পারে মানুষের জীবনে। ধরুন স্টেজ 2-তে যথেষ্ট আশাব্যঞ্জক ফল পাওয়া গেল, দেন স্টেজ 3, এবারে 1000 জন মানুষকে বিভিন্ন বয়স্ক বিভিন্ন এজ রেসের নিয়ে আমরা কিন্তু ওই মেটেরিয়ালটাকে ওই ইঞ্জেকশন ফর্মে আমরা ভ্যাকসিনের আকারে আমরা দিয়ে দেখব যে ইমিউন স্ট্যাটাসটা সত্যি কী পরিমাণ, কতজন মানুষ আক্রান্ত হচ্ছে। যতজনকে দিলাম 1000 জন ভাইরাস ভার্সাস 1000 জন প্লাসিবো, যারা প্লাসিবো পেয়েছে আর যারা এই ভ্যাকসিনটা পেয়েছে, এই দুটো কম্পেয়ার করে আমরা কিন্তু ইমিউন স্ট্যাটাসটাকে জাজ করি। তাতে পাস করলে তখন আরও পরবর্তী কতগুলো ধাপ আছে, তারপরে সেটা জনমানুষে প্রয়োগ করা হয়। এটা ইটস এ ক্রিটিক্যাল প্রসিডিউর, লং টার্ম প্রসিডিউর। এই যে কোভিডে হোমিওপ্যাথির কোনো চিকিৎসা নেই? দেখুন, হোমিওপ্যাথির চিকিৎসা নেই বা আছে, এটা মানে আমি বলবো একটুখানি প্রশ্নটা একটু অবান্তর। তার কারণ হচ্ছে হোমিওপ্যাথির জন্মলগ্ন থেকে আজকে কোভিড ভাইরাস বলে এই ইমিউনিটির এত প্রশ্ন, এত কথাবার্তা, এত প্রশ্ন আপনি আমাকে করছেন, হোমিওপ্যাথির জন্মলগ্ন থেকেই কিন্তু এই চিন্তাটা আছে, হাউ ক্যান উই বুস্ট আপ আওয়ার ইমিউনিটি এগেনস্ট পার্টিকুলার ডিজিজ, এগেনস্ট এ পার্টিকুলার ডিজিজ। সেটা যখন ভাইরাল এনসেফ্যালাইটিস হয়েছিল তখন বেলেডোনা দিয়ে আমরা দেখিয়েছি, যখন ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছিল তখন এই ক্যালকাটা সায়েন্স কলেজের সঙ্গে কোলাবোরেশন করে আমরা দেখিয়েছি যে ইউপেটোরিয়াম কি অদ্ভুত রকম কাজ করেছিল। এগুলো বিজ্ঞান, এটা প্রমাণিত সত্য। এখন প্রশ্ন হচ্ছে এই ব্রাজিলের ডক্টর লিটাও ফার্স্ট ওয়েভ যখন হয় তখন তিনি 6 মিলিয়ন পাবলিককে হোমিওপ্যাথি ওষুধ খাইয়েছিলেন এই কোভিডের এগেনস্টে ইমিউনিটিকে বুস্ট আপ করার জন্য। একটা মানুষও কিন্তু মারা যায়নি। আমাদের মহারাষ্ট্রের কথাই ভাবুন, ফার্স্ট ওয়েভে ওদের টোটাল পপুলেশন 6 crore, তার 3.7 crore মানুষকে একটা বিশেষ ওষুধ আমাদের আয়ুষ মন্ত্রকের থেকে সিলেক্ট করে দেওয়া একটা ওষুধ, নামটা আমি নাইবা বললাম, বলতেও পারি আর্সেনিক 30, ওটা খাইয়েছিলেন। তাতে দেখা গেল কাদেরকে দেওয়া হয়েছিল, দোজ হু আর কোয়ারেন্টাইন্ড, মানে আইএলআই নিয়ে, যেটা একটু আগে বললাম আইএলআই, কোভিডও একটা আইএলআইয়ের মতনই একটা সিনড্রোম। তাদের 97.7% 99.7% মানুষ সুস্থ হয়ে কোয়ারেন্টাইন সেন্টার ছেড়ে বাড়ি চলে গেল। রিমেনিং 3% কোভিড পজিটিভ, তারাও কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন খেয়ে কোভিড নেগেটিভ হয়ে সুস্থ হয়ে বাড়ি গেছে। আমরা তাহলে কেন হোমিওপ্যাথি ওষুধে বা হোমিওপ্যাথি চিকিৎসাটা কেন করি, আমরা অ্যালোপ্যাথিকে দিকে এত কেন ঝুঁকছি? এর কতগুলো মানে বাস্তবোচিত দিকও আছে, কিছুটা দুঃখজনক দিকও আছে। আমার দিক থেকে বলবো সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি দেখুন, হোমিওপ্যাথির বেনিফিটটা না সরাসরি জনগণ পায়, শুধুমাত্র জনগণ পায়, না পায় কোনো ওষুধের কোম্পানি, না পায় কোনো নার্সিং হোম, মাঝখানে কেউ নেই। ন্যাচারালি আমাদের কাছে আমাদের পেশেন্ট ছাড়া সত্যি খুব কম লোকই আছে, খুব উচ্চশিক্ষিত কিছু মানুষজন আর অধিকাংশ ওই দুস্থ দরিদ্র, এদের নিয়েই কিন্তু আমাদের সংসার। আর বিজ্ঞানীদের কথা বলছেন,
বিজ্ঞানীরা যদি মনে করেন কি হোমিওপ্যাথিকে হ্যাঁ পথে আমি প্রমাণ করব, দে ক্যান ডু ইট। হোমিওপ্যাথিকে আমি প্লাসিবো প্রমাণ করে ছাড়বো, দে ক্যান অলসো ডু ইট। এটা তো আমাদের কাজ নয়। আমরা তো ফলিত বিজ্ঞানের উপভোক্তাকারী, তাই না? আমরা তো বিজ্ঞানী নয়, বিজ্ঞানটাকে তো আমরা বুঝবো না। সুতরাং আমি আশা করব দিন এমন একটা আসবে যেদিন মানুষ হোমিওপ্যাথির প্রকৃত মূল্যটাকে বুঝবে, এ বিষয়ে আমার কোনো ডাউট নেই। মানে তার মানে আপনার কথা অনুযায়ী আমাদের বলতে হয় যে এই মুহূর্তে কিছু কিছু মানুষের মনে অজ্ঞতা আছে হোমিওপ্যাথি নিয়ে। আমার হাসপাতালের কথাই আমি আপনাকে বলছি। আমি পুন্ডিবাড়ি ব্লকের বোকালিমঠ হসপিটালে আমি ওখানকার স্টাফ। আমার হাসপাতালে আমি 4 থেকে 5 হাজার মানুষকে আমি কোভিডের এগেনস্টে ইমিউনিটি বুস্ট আপ করার জন্য আমি ওষুধ দিয়েছি। 4 থেকে 5 আমি দায়িত্ব নিয়ে বলছি। পাশাপাশি আমি এটাও দায়িত্ব নিয়ে বলছি যে আমার টেরিটরিতে কোভিড অ্যাক্টিভ কেসের সংখ্যা সবচেয়ে কম, এটা আমি দাবি করছি। তাহলে এটা খাতায় পত্রে হয়তো আমি প্রমাণ করতে পারবো না, মাইক্রোস্কোপের তলায় প্রমাণ করতে পারবো না, বাট ইট ইজ ফ্যাক্ট। এটাই বাস্তব, এটাই বাস্তব। আসলে আমরা চটজলদি চিকিৎসার উপশম পাওয়ার জন্য আমরা যখন যে চিকিৎসা নিতে যাই বা যে রোগে আক্রান্ত হই, আমরা তৎক্ষণাৎ সেই চিকিৎসা নেওয়ার জন্য আমরা অ্যালোপ্যাথিকের দিকে বেশি দৌড়ে যাই। যার জন্য হয়তো আমরা মানে আমাদের আমরা যেটা শুনি বা আমরা ছোটতে শুনে আসছি যে হোমিওপ্যাথিকে ধীরে ধীরে কাজ করে, আমরা সবসময় চটজলদি উপশম পাওয়ার জন্য হয়তো আমরা অ্যালোপ্যাথিকে দিয়ে দৌড়ছি। না, এটা 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 সবসময় ঠিক নয়, সবসময় ঠিক নয়। যেমন ধরুন ডক্টর পারভেজ গ্র্যান্ট, একজন প্রখ্যাত কার্ডিওলজিস্ট, উনি কোভিডের ফার্স্ট ওয়েভের শেষের দিকে ওনার একটা বক্তব্য আমি পড়েছিলাম। উনি রেকমেন্ড করছেন হুকে, উনি প্রে করছেন যে টু সেভ দ্য পিপল প্লিজ অ্যাড হোমিওপ্যাথি অ্যালং উইথ অ্যালোপ্যাথিক মেডিসিন। সেটা প্রোটিয়েজ ইনহিবিটর হোক, সেটা ক্লোরোকুইন হোক, তার সঙ্গে হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার কথা উনি অ্যাপিল করছেন। তো এত বড় মানের একজন মানুষ তো এমনি এমনি অ্যাপিল করবেন না। একদম। দেখছি আরেকটা ব্যাপার, আমার তো সময় একদম শেষের দিকে চলে আসছে। আপনি তো একজন কোভিড যোদ্ধা, এই মুহূর্তে কোচবিহারের কোভিড সংগ্রামীরা কেমন কাজ করছে? দেখুন, কোচবিহারে আমরা প্রথম থেকে, কোচবিহারে আমাদের যত সংখ্যক পরিযায়ী শ্রমিক যেমনভাবে এসছে প্রথম দিকে, আমরা প্রথম থেকে স্টেশন, বিভিন্ন এন্ট্রি পয়েন্ট, কোয়ারেন্টাইন সেন্টার, কোভিড হসপিটাল ইত্যাদির মাধ্যমে আমরা অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, আয়ুর্বেদ সব মিলেমিশে আমরা কিন্তু একাকার হয়ে গেছি। আমরা কিন্তু সবাই মিলে কাঁধে কাঁধ দিয়ে কিন্তু লড়েছিলাম বলে এখনো পর্যন্ত কোচবিহারে কোভিডের মৃত্যু 100 ছুঁয়নি, তার অনেক নিচে। অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় আমরা অনেক ভালো জায়গাতে আছি। এটা সন্তোষের জায়গায় বলছি না, এটা সন্তোষজনক জায়গা নয়, আমাদের আরও অ্যাক্টিভ হতে হবে। কিন্তু যেটা বলার বিষয় সেটা হচ্ছে আমাদের নতুন যিনি সিএমও স্যার এসছেন তিনি, বা ডেপুটি 1 স্যার ডক্টর সরকার, এসিএমও স্যার ডক্টর সৌভিক সিল, তুফানগঞ্জের যিনি এসিএমও ছিলেন, এখন স্টেডিয়ামের ওখানে যে কোভিড হসপিটাল হয়েছে ওর সুপার ডক্টর সৈকত দাস, আমাদের বিএমএইচ পুন্ডিবাড়ি, আরও অন্যান্য সবগুলোর সঙ্গে তো আমি যুক্ত নয়, কিন্তু আমার টেরিটরির মধ্যে আমি যাদেরকে পাই এদের সাহায্য, এদের সহানুভূতি আপনাকে মানে ভাষায় প্রকাশ করার জন্য। আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি। এই পরশুদিন একটা 53 বছর বয়স্ক লোক, আমার টেরিটরির একটি মহিলা, ওর ব্রিথলেসনেস শুরু হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয়। তো আমাকে এক মাল্টিপারপাস নার্স ফোন করলো। আমি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে ফোন করে তাকে অ্যাডমিশন করার ব্যবস্থা করলাম। এমজেএনে যদি অ্যাডমিশন না হয় তখন কি করবো, আমার সেকেন্ড অপশান এটা ভাবতে হচ্ছে।
আমি এসিএমওই স্যার বললাম তুফানগঞ্জের ডক্টর সৈকত দাস, ওনাকে একটা ফোন করে রেখেছিলাম যে স্যার এই যদি পরিস্থিতি হয় তাহলে কি করতে হবে। তা উনি বললেন যে আপনি পাঠিয়ে দিন না আমার কাছে, আমি অ্যাডমিশন করে নেব। লাখ ভালো, আমি এমজেনে ভর্তি করে দিয়েছি। কিন্তু লক্ষ্য করার বিষয় এটা কি 10 মিনিট পরে ডক্টর সৈকত দাস আমাকে ফোন করছেন যে ডক্টর সারেঙ্গি আপনার পেশেন্ট কিন্তু এখনো এসে পৌঁছালো না, দিস ইজ দ্য অ্যাক্টিভিটি অফ আওয়ার বস, হ্যাটস অফ। এই জায়গাতে আমরা এইভাবে কিন্তু লড়ছি। ঠিক একদম আপনারা যেভাবে সেই সময়টাকে শক্ত হাতে মোকাবিলা করেছেন জন্যই কিন্তু আজকে যেটা বলুন যে কোচবিহার জেলার মৃত্যুর হার সবচেয়ে অন্য ডিস্ট্রিক্ট থেকে অনেক কম, অনেক কম। স্যার এই হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ বলুন। আমি এর সঙ্গে একটা কথা আমি একটু বলবো, সেটা হচ্ছে অত্যন্ত দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি আপনাকে, বলছি না প্রসঙ্গটা, যে একটা দুঃখের দিক আছে। সেটা হচ্ছে যে ওই ভারতীয় বিজ্ঞান এবং যুক্তিবাদী সমিতির মাথা ভাঙার একটা ছোট সংস্থা, আমি জানি না তারা কোন যুক্তিতে তারা যুক্তিবাদী, তাদের পড়াশোনা যোগ্যতা কতটা কি কিসে আমি জানি না, কিন্তু এই এমব্লেমটাকে তারা ব্যবহার করে তারা হোমিওপ্যাথিকে ঝাড়ফুঁক টুকটাকের পর্যায়ে ফেলে দিচ্ছেন। বলছেন যে কোভিডের জন্য হোমিওপ্যাথিতে কাছে যাবেন না। মানে এর থেকে হাস্যকরের কি হতে পারে আমি জানি না। হোমিওপ্যাথি হু রেকগনাইজড একটা কোর্স। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে আমার পার্সের মধ্যে এরিথ্রোমাইসিন ট্যাবলেট থাকে আর ব্রাইনিয়া 30 থাকে। সেই হোমিওপ্যাথিকে নিয়ে যুক্তিবাদী সংগঠনের এই সমস্ত ভাঙা মাথা লোকজন এই সমস্ত যদি কথা বলে কি হয় এর উত্তর আমি জানি না। ঠিকই। আরেকটা মানে যেটা মানে আমার খুব জানতে ইচ্ছে বসে আছে স্যার, রোগটা কি নির্মূল হবে না? আমরা কি আতঙ্কিত হয়েই থাকবো? না 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 না, কে বলছে? দেখুন এর আগেও এরকম তো ওই এসছে, বিভিন্ন ক্ষেত্রে এসছে, এটাও একদিন চলে যাবে। কিন্তু ভ্যাকসিনটা যত বেশি আমরা ইউজ করতে পারবো, যত বেশি মানুষকে আমরা ভ্যাকসিনেটেড করতে পারবো, লাভটা তত বেশি। শুধু ওই মানুষটা কিন্তু নয়, এটা মনে রাখতে হবে। এটা আমাদের হার্ড ইমিউনিটি যেদিন তৈরি করবে সেদিনই কেবলমাত্র এটা পৃথিবী থেকে নির্মূল হবে, তার আগে পর্যন্ত নয়। এখানে HERD কিন্তু HARDও নয়, HEARD হার্ড এটাও নয়। HERD হার্ড হচ্ছে একটা কালেকটিভ নাউন। যেরকম ধরুন আমরা বলি না এ ফ্লক অফ বার্ড, এ সোল অফ ফিশ, এ ব্যান্ড অফ ড্যাকোয়েটস, বলি না, কালেকটিভ নাউন। এই HERD হার্ডটা হচ্ছে পাবলিক কনসেপ্টে ব্যবহার করা হচ্ছে, কমিউনিটি কনসেপ্টে ব্যবহার করা হচ্ছে। যত বেশি মানুষকে আমরা ভ্যাকসিনেটেড করে দেব, সেই মানুষের শরীরে সেই ভাইরাসটা আর বাঁচার মতন স্কোপ পাবে না। তো একটা মিনিমাম মানুষ যদি ভ্যাকসিনেটেড নাও থাকেন, ইট উইল মেক এ ন্যাচারাল ব্যারিয়ার। দেখুন একটা সোর্স, যে কোনো একটা কমিউনিকেবল ডিজিজ, একটা সোর্স, একটা মোড অফ ট্রান্সমিশন, একটা সাসেপ্টেবল এজ গ্রুপ, এই তিনটে জিনিসের মধ্যে কিন্তু গ্রুপের খাবে। যদি সোর্সটাকে মেরে ফেলতে পারি অসুখটা চলে যাবে, যদি মোডটাকে কেটে ফেলতে পারি অসুখটা চলে যাবে, আর যদি সাসেপ্টেবল ম্যানটাকে মেরে ফেলতে পারি তাহলেও চলে যাবে। তো ম্যানটাকে তো মেরে ফেলা সম্ভব না। মোড অফ ট্রান্সমিশনটাকে আপনি কমাতে পারেন, আপনি ওটাকে পুরোপুরি বন্ধ করতে পারবেন না। আর সোর্সটা যেহেতু ভাইরাস, তাকেও পিক আপ করা অত্যন্ত কঠিন। তাহলে কি করতে হবে? ভাইরাসটা থাকবে, ভাইরাসটা আমার শরীরে ঢুকবে, কিন্তু আমার শরীরে সে বংশবৃদ্ধি করতে পারবে না। আমি যদি আমার মেমোরি সেলগুলোকে, টি সেল এবং বি সেল যেটা গল্প করছিলাম, সেটা যদি অ্যাক্টিভেটেড হয়, তারাই ধরে ধরে মেরে ফেলে ভাইরাসটাকে। আলটিমেটলি মানুষের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হয়ে যাবে, সেদিন কিন্তু ভাইরাসটা পৃথিবী থেকে নির্মূল হবে। যেমন করে আমরা স্মল পক্সকে নির্মূল করেছি, যেমন করে আমরা পোলিওকে নির্মূল করেছি, যেমন করে আমরা ডিপথেরিয়াকে নির্মূল করেছি। মানে স্মল পক্সের ক্ষেত্রে এটা হয়তো 100% কথাটা সত্যি নয়, কিন্তু ডিপথেরিয়া এবং পোলিওর ক্ষেত্রে এই হার্ড ইমিউনিটিরা ওকে পৃথিবী থেকে রিমুভ করেছি, এর মধ্যে কোনো ভুল নেই। আমাদের সময় একদম শেষ। শেষ একটা প্রশ্ন প্রফেসরকে, যে
সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি এই কথাই বলবো, আপনারা ভয় পাবেন না। মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি। এরকম ভাইরাস সংক্রান্ত ঢেউ পৃথিবীর উপরে বহুবার এসছে। আমরা লড়েছি, আমরা বেঁচে আছি, আমরা বেঁচে থাকব, আশাই হচ্ছে আমাদের জীবন কাঠি। মাস্ক ঠিকমতো করে ব্যবহার করুন। বাড়ির বাইরে যতটা সম্ভব খুব প্রয়োজন ছাড়া যাবেন না। সাবান জল স্যানিটাইজারের থেকে অনেক ভালো জিনিস। সাবান জলের উপরে বেশি বেশি বিশ্বাস করুন। স্যানিটাইজার কিনে অপ্রয়োজনে পয়সা খরচের দরকার নেই। আর কথাবার্তা আত্মীয় বন্ধু বান্ধব সবার সঙ্গে সামাজিকতা রক্ষা করুন মোবাইলের মাধ্যমে, মুখামুখি নয়। যদি মুখামুখি করতেই হয় তাহলে সেটা 2 মিটারের বাইরে। শেষ যে কথাটা বলতে চাইব, মনোবল কখনোই হারাবেন না বন্ধু। মেরুদণ্ড যদি একবার ভেঙে যায়, আমাদের প্রতিরোধকারী ক্ষমতা অত্যন্ত কমে যাবে। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য। সুতরাং কোভিড যারা আক্রান্ত মানুষ, তাদের পাশে থাকুন। তাদের খাওয়ার, তাদের সুবিধা অসুবিধা, তাদের ঠিকঠাক জায়গাতে ঠিক সময়ে হসপিটালে পৌঁছে দেওয়া, মানে সামাজিকতা রক্ষা করা, সোশ্যাল দায়বদ্ধতা যেটা, সেটা যেন আমরা রক্ষা করে হাতে হাত মিলিয়ে আমরা লড়াই করে আমরা বাঁচব। এই প্রতিশ্রুতি, এই শুভেচ্ছা আপনাদের সবার সুস্থতা কামনা করছি। দর্শক বন্ধু, এতক্ষণ আমাদের স্টুডিওতে হয়েছিলেন ডক্টর রঘুপতি সান্যাল। উনি যেটা বললেন আপনাদের যে মনোবল কখনই হারাবেন না। এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের স্টুডিওতে হাজির করার জন্য ডাক্তারবাবুকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখতে থাকুন অল বেঙ্গল মিডিয়া, আপনাদের কণ্ঠ আমাদের শক্তি। আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।